সাথে পথ চলা তোমারই জন্য করেছি আমি মঞ্জিল ভালোবাসা। বলতেই জাঙ্কুকের গালে ঠাস ঠাস দুইটা চড় পড়লো। ও আল্লাহ রে, জ্বলে গেল রে, পুড়ে গেল রে আমার গালটা। ওই চুপ, একদম নাকামি করবি না। আমি কই নাকামি করলাম? তুমি তো আমার দুইটা মানে গাল লাল করার মতো ওষুধ দিলা। তাহলে আমি কি করব? তোরে তো মেরে ফেলা উচিত বেয়াদব একটা। আমি কি করেছি সেটা তো বলবা। তুই আমাকে দেখে গান গাওয়া শুরু করলি কেন? আপু বিশ্বাস করো, আমি তোমায় দেখে গান গাইনি। আমি তোমাকে তো দেখিই নাই যে গান ধরবো। তাহলে গান গাইছিলি কেন? কি আজব মানুষ, গান কেন গাই? যখন মন ভালো থাকে তখনই তো গান গাই, তাই না? তা ঠিক তোর মতো পিচ্চির কিসের জন্য মন ভালো বল তো একটু শুনি। না, আমার বলতে লজ্জা করছে। তুই বলবি নাকি আরেকটা দিব? না থাক, আর দেওয়া লাগবে না। এমনিতেই গালে মনে হয় 10টা আঙুলের দাগ বসে গেছে। তাহলে বল। আসলে আপু হয়েছে কি জানো, আমি না আজকে অনেক সুন্দর একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখলি তুই? আমি না এত আমি না করিস কেন? বল কি বলবি? আমি না আজকে স্বপ্নে আমার মনের ইচ্ছাটা পূরণ করেছি। কি মনের ইচ্ছা পূরণ করলি রে? আজকে স্বপ্নে তোমাকে ইচ্ছা মতো থাপড়াইছি বলেই দৌড় দিলাম। আর আসার সময় শুনলাম তে আপু আমাকে বলছে, কুত্তা শয়তান, তোকে যদি হাতের কাছে পাই না তাহলে তুই আজকে শেষ। ধর, পাগলদের কথা কি কেউ কান দেয় নাকি? তাই আমিও দিলাম না। আসলে আজকে বাসা থেকে কলেজে যাওয়ার জন্য বের হয়ে দেখি তে আপু আমার সামনে দিয়েই কলেজে যাচ্ছে। তাই আমি আজকে সুযোগটা বুঝিয়ে দিলাম, পাগলি চাটাইছে তাই। আসলে আমি তে আপুকে অনেক ভালোবাসি, কিন্তু বলতে পারি না, ভয় করে যে। আমি জিয়ন জাঙ্কুক, আমরা দুই ভাই বোন, আমি আর জিমিন। সে আমেরিকাতে তার জামাইয়ের সাথে মানে আমার দুলা ভাইয়ের সাথে থাকে। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি। আর যাকে এত ভালোবাসি তার নাম হলো কিম তেইহুং। সে তার বাবা মায়ের একমাত্র সন্তান। আর তে আপু অনার্স 2য় বর্ষে পড়ালেখা করে। আমার থেকে প্রায় 3 বছরের বড়। তাতে কি ভালোবাসা কি কোনো বড় ছোট মানে নাকি? কিন্তু আমি যে তাকে বলতেই পারিনি এখনো। সে কি বুঝবে এই ব্যাপারটা? পরে চলে আসলাম। এসে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাসে চলে গেলাম। বরাবরের মতোই আজও আমরা বন্ধুরা পেছনের বেঞ্চে গিয়ে বসলাম। ক্লাস শেষ হলে বার হলাম, হঠাৎ আমি পড়ে গেলাম। কারণ কেউ একজন ঠ্যাংটা বাড়িয়ে দিয়েছিল। আমি না বুঝেই তার ঠ্যাঙেতে পা জড়িয়ে পড়ে যাই। যে মানুষটার ঠ্যাঙে জড়িয়ে পড়েছি তাকে দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। তে আপু, উনি এমন ভাবে তাকিয়ে আছেন যেন আমাকে গিলেই ফেলবে। তার এমন ভয়ঙ্কর রূপ দেখে আমি দৌড়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল বাজানোর পর আম্মু দরজা খুলে দিল। আমাকে হাঁপাতে দেখে বলল, কি রে, হাঁপাচ্ছিস কেন? কেউ কি ধাওয়া করেছে? মা, কি যে বলবো, তোমার ছেলে আজ প্রাণ নিয়ে যে বাসায় আসতে পেরেছে এটাই অনেক বড়। তা গুণধর ছেলেকে কোন মানুষ বা জিন ধাওয়া করেছে? সে জিন না, কিন্তু সে মানুষ রূপী পেতনি গো, পেতনি। তা কে সেই পেতনি? আমাদের বাসায় উপর তলায় থাকে, জানো না তে আপু? কি, তুই তেকে পেতনি বলিস? তোর সাহস তো কম না। আর নিশ্চয়ই তুই কোনো না কোনো দোষ করেছিস, তাই তোকে ধাওয়া করেছে। মা, আসলে হয়েছে কি, মাকে প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু খুলে বললাম। তুই একটু মানুষ হ বাবা। আর মেয়েটা অনেক ভালো, তুই ওর পেছনে লেগেছিস কেন? ভালো না ছাই, আমি ওকে কত ভালোবাসি, আর ও যে কিছুই বোঝে না। কি, তুই তেকে ভালোবাসিস? কি রে, কথা বল, তুই কি ওকে ভালোবাসিস? আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। তে কি জানে? না, ওকে কিছু বলিনি। তে তো তোর থেকে অনেক বড়। বড় তো কি হয়েছে? দেখ বাবা, যা করবি ভেবে চিন্তে করবি। আর তের যদি বিএফ থাকে তখন কি হবে? তা তুমি চিন্তা করো না, আমি জানি ওর কোনো বিএফ নেই। না থাকলেই ভালো। যা যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি। আমি গোসল করে দুপুরের খাবার খেয়ে ঘুম দিলাম। বিকালবেলা ঘুম থেকে উঠে ছাদে গেলাম। গিয়ে দেখি তে আপু দাঁড়িয়ে আছে। আপু, আমাকে মাফ করে দাও, আমি ওই সময় ইচ্ছা করে ধাক্কা দিইনি। জানি। আচ্ছা, তোমার কি মন খারাপ? কেন তোর এমন মনে হলো? তোমায় দেখে মনে হচ্ছে তোমার মন খারাপ। আচ্ছা বাদ দে এই কথা, তুই বল তোর জিএফ কেমন আছে? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আপু, আমার কোনো জিএফ টিএফ নাই। কি বলিস? ও, আমি আবার কাকে জিজ্ঞাসা করলাম? তুই তো পিচ্চি, তোর আবার জিএফ আসবে কোথা থেকে? আপু, তুমি কিন্তু আমাকে অপমান করছো। তোর আবার মান অপমান আছে নাকি? নাই মানে অনেক বেশি আছে।
আমার বয়স 19 হলে পিচ্চি হলাম কিভাবে? ওলে লে লে লে, এই পিচ্চির দেখি 19 বছর বয়স হয়ে গেছে। আমার বিশ্বাসই হয় না। তা কি করলে তোমার বিশ্বাস হবে শুনি? সেটা আমি কি জানি? আমি জানি কি করলে বিশ্বাস করবা। কি কি করবি তুই? দেখাচ্ছি কি করি। টেয়াপুকে জড়িয়ে ধরে প্রায় 5 মিনিট ধরে ঠোঁট এক করে দিলাম। যেই না ছাড়লাম তখন বলল, পিচ্চি শয়তান কুত্তা, তুই আমার সাথে এটা কি করলি? বলেই তে জাঙ্কুকের বুকে কিল ঘুষি মারতে লাগলো। উফ আপু, লাগছে তো। তুমিই তো বললে আমি পিচ্চি নাকি বড় সেটার প্রমাণ দেখাতে। কিন্তু তাই বলে তুই এভাবে? আচ্ছা, আমি না হয় জোর করে করেছি, তুমি তাহলে বাধা দিলে না কেন? তাহলে কি তুমিও চাইছিলে? না মানে না, এটা কেন চাইবো? কারণ তুমি আমাকে ভালোবাসো তাই। তোকে কে বলেছে আমি তোকে ভালোবাসি? আর আমি কি তোকে কোনোদিনও বলেছি তোর মতো পিচ্চিকে কে ভালোবাসতে যাবে শুনি? আরে বুঝি বুঝি, তুমি সব সময় আমার সাথে কথা বলতে আসো, সবই বুঝি। আমার বের হওয়ার আগেই তুমি নিচে থেকে বের হয়ে যাও, যাতে আমার সাথে ইচ্ছে করে ঝগড়া করতে পারো। আর আমি যে পিচ্চি না সেটা কিন্তু একটু আগেই প্রমাণ করলাম। আবারও যদি প্রমাণ চাও, এবার কিন্তু 5 মিনিট না 10 মিনিট লাগবে। ওই জাঙ্কুক, এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। তুই কিন্তু আমার হাতে এবার মার খাবি বলে দিলাম। কেন? সত্যি কথা বলছি তাই কি মার দিবা? আজকাল সত্যি কথার দামই নাই। তাছাড়া তুমি যে আমাকে ভালোবাসো সেটা আগে বললেই পারতে। ওই, আমি তোকে ভালোবাসি না, আর তুই আমার থেকে ছোট। ভাবলি কি করে যে আমি তোকে ভালোবাসবো? ভালোবাসো না তো আমাকে? না, বাসি না। সামনে থেকে যা তো। আচ্ছা যাচ্ছি। তারপরে কিন্তু আমাকে কিছু বলতে আসবে না যে তুমি আমায় ভালোবাসো, তখন কিন্তু আমি তোমাকে মারবো বলে দিলাম। আমি বলবো তোকে ভালোবাসি, এটা কখনো হবে না বলে দিলাম। আর এখন যা তো, নয়তো আমি এখান থেকে চলে যাচ্ছি। তুমি গেলে যাও, আমি এখন যাব না। একটু এখানে লাইন মারবো। কি? কার সাথে লাইন মারবি? সেটা তোমায় কেন বলবো? বলিস না। বলেই টেয়াপু চলে গেল, আর আমি ফোন বের করে লিসাকে আমাদের বাসার ছাদে আসতে বললাম। লিসা আমার সাথেই পড়ে, আমার পাশের বিল্ডিং এ থাকে। পেছনের গেটের দিকে তাকালাম, দেখলাম কারোর ছায়া দেখা যাচ্ছে, মনে হয় টেয়াপুর। তাই সিওর হওয়ার জন্য ফোনে মিথ্যা কথা বলার নাটক করলাম। আর দেখি ওই যে ছায়াটা গেটের ভেতর থেকে বের হচ্ছে। এটা টেয়াপু। এখন আসল নাটক শুরু করব। একটু পরে লিসা আসলো। আমি ওকে মেসেজ করে সব বললাম যে ওর সাথে একটু মিথ্যা প্রেমের নাটক করব। এই জাঙ্কুক, আমার বাবুটা কেমন আছিস? আমার বাবু আমার কাছে আসলে কি খারাপ থাকা যায়? বাবু তুমি কেমন আছো? আমিও ভালো আছি আমার বাবুটা। তা আমার বাবু কি দুপুরে খাইছে? খাইছে। আমার বাবুটা কিছু খাইছে? সেও খাইছে। আচ্ছা বাবু, তোমার আসতে এত দেরি হলো কেন? তোমার হবু শাশুড়ি আমাকে আসতেই দেয় না, তাহলে কি করব বলো? তাও ঠিক, কিন্তু আমার শাশুড়িটা অনেক ভালো। ভালো না ছাই, আমার বাবুটার সাথে আমাকে দেখা করতে দেয় না, সে আবার ভালো? তুমি আমার শাশুড়িকে একদম কিছু বলবে না বলে দিলাম। কেন বলবো না? আমার বাবুর সাথে আমাকে যে দেখা করতে দিবে না সে খারাপ, বুঝছো? বুঝলাম। কি বুঝলে? বুঝেছি যে আমার বাবুটা আমাকে অনেক ভালোবাসে। আমার বাবুটা কি আমাকে ভালোবাসে না? সেও তোমায় অনেক ভালোবাসে। আমি আর লিসা মিটিমিটি হাসছি, আর চোখে দেখছি যে টেয়াপু রাগে ফুলছে, কিন্তু কিছুই বলতে পারছে না। রাগে দুঃখে চলে গেল। আমি আর লিসা শুধু হাসছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। একটু পর ছাদ থেকে নেমে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। রাত 8টার সময় বাসায় এসে ফ্রেশ হয়ে পড়তে বসলাম 2 ঘন্টা। তারপর খাবার খেয়ে ফেসবুকে ঢুকলাম। তারপর ইনের রিলেশনশিপ স্ট্যাটাস দিলাম আর বের হয়ে আসলাম। কারণ এখন অন থাকলে এত বেশি মজা পাবো না, কালকে কলেজে গেলেই মজা হবে। পরে বেশি চিন্তা না করে ঘুমিয়ে গেলাম। সকালে মায়ের ছাঁটার বাড়ি খেয়ে ঘুম থেকে উঠলাম। গোসল করে নাস্তা করে কলেজে যাওয়ার জন্য রওনা দিলাম। কিন্তু আজ টেয়াপুকে দেখলাম না। পরে দেখি লিসা আমাকে ডাকছে, তাই ওর সাথে গেলাম। ওর সাথে হাঁটা শুরু করলাম। একটু পরে পেছনে চেয়ে দেখি টেয়াপু আসছে, তাই আমি আর লিসা ক্লোজ হয়ে হাঁটছি। আর তা দেখে টেয়াপু রাগে ফুঁসছে। আমি আর লিসা হেসে কথা বলতে বলতে কলেজে চলে আসলাম, আর টেয়াপু আমাদের পেছন পেছন চললো। একটু পর লিসা একটা কাজ করলো, আর সেই কাজটার জন্য তে এসে লিসাকে ঠাস ঠাস 2টা চড় মারলো। ওই চেমড়ি, তুই ওর হাত ধরেছিস কেন? বেয়াদব মাইয়া, তোর সাহস তো কম না। তুই জাঙ্কুকের হাত ধরিস? শোন, জাঙ্কুক শুধু আমার, আর কারোর না। লিসা যে আমার হাত ধরেছিল সে আমার কথাই হাত ধরেছে, কিন্তু টেয়াপু যে এতটা রিয়েক্ট করবে সেটা আমি ভাবিনি। আপনি ওকে মারলেন কেন? ও তোর হাত ধরেছে কেন? ভালোবাসার মানুষের হাত ধরবে না তো কি অন্যজনের হাত ধরবে? ও আমাকে আর আমি ওকে ভালোবাসি, এতে আপনি ওকে মারলেন কেন?
মেরেছি, বেশ করেছি। আর তুই ওকে ভালোবাসিস তাই না? তোর ভালোবাসা আমি বের করছি, দাঁড়া, আজই তোকে বিয়ে করব আমি। মগের মূল্যক যে আপনি বললেন আর আমিও বিয়ে করে নেব, এটা হয় না। আমি আপনাকে বিয়ে করব না। আপনি বা কেন আমাকে বিয়ে করবেন? আপনি আমার থেকে বড়, আপনাকে আমি বিয়ে করতে পারবো না। তুই আমাকে বিয়ে করবি না মানে? তোর ঘর বিয়ে করবে। তার আগে তুই এটা বল, তুই আমাকে আপনি করে বলছিস কেন? আমার ইচ্ছে আমি বলেছি, কারণ আপনি আমার বড় আপু, আপনাকে তো সম্মান করতেই হবে তাই না? আর আপনি এটা বলুন, কেন আমাকে বিয়ে করতে চান? বড় বলে সম্মান করবি ঠিক আছে, কিন্তু বড়দের কথাও শুনতে হয়, জানিস না? আর আমি তোকে ভালোবাসি, তাই তোকে আমি বিয়ে করব। আর কোনো কথা আছে? আমার মনে হয় না আছে বলে। তুই এখন আমার সাথে বাসায় চল, তোর বাবা মায়ের সাথে কথা বলে আজই তোকে বিয়ে করব। আপনি কালকে আমাকে বললেন আমায় ভালোবাসেন না, তাহলে এখন কেন বলছেন বাসেন? আমি আপনাকে কাল বলেছিলাম বাসলে বলেন, কিন্তু আপনি আমায় ছাড়িয়ে দিয়ে বলেছিলেন আপনি আমাকে ভালোবাসেন না। আর এখন লিসার কি হবে সেটা আমি এমনি বলেছিলাম। আর আমি কি জানি তুই এমন করবি? তাহলে এমনটা বলতাম না। আর এই মেয়ের কি হবে? অন্য ছেলের সাথে ঘুরুক, কিন্তু তোর সাথে ঘুরতে পারবে না, এটাই আমার শেষ কথা। আসলে আপু, জাঙ্কুক আপনাকেই ভালোবাসে। ও যে এত কথা আর এত কিছু করলো, সব অভিনয়। আপনার মুখ দিয়ে ভালোবাসার কথা বের করার জন্যই এত অভিনয় করেছি। আমি এবার শেষ। এই মাইয়াকে কে করেছে এমনটা বলতে? এখন তো তে আপু আমাকে মেরেই ফেলবে, তাই দৌড় দেওয়ার জন্য পাটা বাড়ালাম। অমনি এই দাঁড়া, কই ভাগস? ইয়ে না, মানে আপু, তোতলাচ্ছিস কেন? আর তুই আমাকে আপু বলবি না, এই শেষবারের মতো বললাম। তুই আমার সাথে এই অভিনয় করতে পারলি? আচ্ছা, আপু বলবো না তাহলে কি বলবো? আর আপনি তো বলেছিলেন যে আমায় ভালোবাসেন না, তাহলে কি করব? তাই তো তোমার মুখ থেকে ভালোবাসি শুনবো বলেই এত অভিনয়। তুই আমার নাম ধরে ডাকবি আর তুমি করে বলবি, আর কোনোদিনও আপু বা আপনি বলবি না। তুই জানিস তোর ওই অভিনয়ের জন্য আমি কত কান্না করেছি? তোমার জন্যই তুমি কান্না করেছো। তুমি যদি কাল বলতে আমায় ভালোবাসো, তাহলে তো আর কান্নাটা করতে হতো না। এখন এসব বাদ দাও। তুমি বলছো আজকে আমায় বিয়ে করবে, সেটা কি সত্যি বিয়ে করবে নাকি মিথ্যা বলছো? ওই তুই আর আপু প্রেম কর, আমি যাই রে। আচ্ছা লিসা, তাই করো। তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। বোঝোই তো ভালোবাসার মানুষের হাত যদি অন্য কেউ ধরে কেমন লাগে, তাই রাগের মাথায় তোমায় থাপ্পড় দিয়ে দিয়েছি। আপু, মাফ চাওয়ার কোনো কিছু নেই। আপনি তো আমার বড় আপু, শাসন করতেই পারেন। আমি কিছু মনে করিনি। আপনারা থাকেন, আমি আসছি। এখন বলো, বিয়ে করবে নাকি? করব। আগে চল তোর আব্বু আম্মুকে আর আমার আব্বু আম্মুকে রাজি করাই, তারপর। তাহলে এখনো কেন দাঁড়িয়ে আছো? চলো তাড়াতাড়ি বাসায়। তারপর আমি আর তে আপু একটা রিকশায় বসলাম। আমি যথেষ্ট পরিমাণে তে আপুর থেকে দূরে বসেছি, কিন্তু তে আপু ততই আমার দিকে ঘেঁষে বসছে। কি করছো? এত চেপে বসছো কেন? আমার হবু স্বামীর গায়ে গা মিশিয়ে বসেছি, তাতে তোর কি? তার কথা শুনে আমিও চেপে বসলাম। তারপর যেই না ওর হাতটা ধরলাম, দেখি আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। তাই ভাবলাম হয়তো ভালো লাগছে না, তাই হাতটা ছাড়িয়ে নিলাম। ও মা, এই কি? হাত ছেড়ে দিয়ে মনে হয় মহা ভুল করেছি। ওই তুই হাত ছাড়লি কেন? আমি ভাবলাম তোমার ভালো লাগছে না, তাই ছেড়ে দিয়েছি। আমি কি তোকে একবারও বলেছি আমার খারাপ লাগছে? তুই এত বুঝিস কেন? আচ্ছা, মাফ চাইছি, আর কোনো কথাই বেশি বুঝবো না। এখন যা বলবে তাই করব। মনে থাকে যেন। পরে তে আপু নিজেই আমার হাত ধরলো, এমন ভাবে ধরেছে মনে হয় আমি কোনো পলাতক আসামি। বাসায় আসলাম, সিঁড়ি দিয়ে উঠছি, এমন সময় তে আপু আমায় বলল, তুই ঘরে গিয়ে তোর মাকে বলবি, আর তোর মা যেন তোর আব্বুকে বলে, বলবি যে যদি আজকে আমার সাথে তোর বিয়ে না দেয় তাহলে আমি সুইসাইড করব। তাহলে দেখবি বিয়ে দিয়ে দেবে। আর আমিও এইরকমই বলবো। আল্লাহ, কি সাংঘাতিক মেয়ে গো তুমি! আমি আমার ভালোবাসা পাওয়ার জন্য সবকিছু করতে পারি, আর যদি আমাকে আজকে তোর সাথে বিয়ে না দেয় তাহলে সত্যি কথা আমি সুইসাইড করব। চুপ, এসব কথা বলে কেউ? আচ্ছা আচ্ছা, বলবো না। গিয়ে তুই বল আগে তোর আম্মুকে। আচ্ছা। পরে আমি তে আপুকে ওর বাসা পর্যন্ত দিয়ে আসলাম, আর আমি বাসায় এসে মাকে বললাম, আম্মু, তোমার বৌমা রাজি হয়ে গেছে আর আমাকে অনেক ভালোবাসে। পরে তে আপু যা যা বললো সবটাই বললাম। শুনে আম্মু বলল, আচ্ছা বেশ, তোর আব্বুর সাথে কথা বলবো। আম্মু আব্বুর কাছে গিয়ে বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে, সময় হবে? তোমার কি আমার সাথে কথা বলার জন্য পারমিশন নিতে হবে জিনু? না, আসলে কথাটা এমন যে তাই নিচ্ছি। কি এমন কথা বলবে তুমি জিনু? আমাদের উপরের ঘরের সুবিন ভাইয়ের মেয়ে তে আছে না, ও না সুইসাইড করবে। কি বলো এসব? ও কেন সুইসাইড করবে? শুনেছি মেয়েটা অনেক ভালো, কিন্তু একটু রাগী, তাই সুইসাইড করবে। ও বলেছে আজকে রাতের মধ্যে যদি বিয়ে না দেওয়া হয় তাহলে নাকি সুইসাইড করবে। বিয়ে করবে,
বিয়ের দেখা পাত্রটাকে, সেটাই তো সমস্যা জাঙ্কুকের আব্বু। কিসের সমস্যা? সমস্যা হলো যে পাত্র তোমার আর আমার ছেলে জাঙ্কুক। কি বলো এসব? জাঙ্কুক তো ওর থেকে অনেক ছোট, তাহলে কিভাবে সম্ভব তুমি বলো? সেটা ঠিক, কিন্তু ওরা একে অপরকে ভালোবাসে। তে সুইসাইড করলে তো জাঙ্কুক কিছু একটা করে ফেলতে পারে। তাই আমরা এবার কি করব? তাই বলে নিজের থেকে 3 বছরের বড় মেয়েকে বিয়ে করবে? তো তাতে কি হয়েছে? ভালোবাসার কাছে তো বয়স টয়স সেগুলো তুচ্ছ। আগে ওর বাবা মায়ের সাথে কথা বলি, তারপর সব সিদ্ধান্ত নিব, এর আগে না। আচ্ছা তুমি যা বলবা। পরে আব্বু বাসা থেকে উঠে মনে হয় তেদের বাসায় গেল। আম্মু আমার কাছে এসে বলে, তোর বাবাকে বলেছি, এখন তেদের বাসায় গেছে, মনে হয় আজই তোদের বিয়েটা হয়ে যাবে। আম্মু তোমাকে অনেক ধন্যবাদ। ধুর বোকা ছেলে, মাকে ধন্যবাদ দেয় কেউ? না মা, তোমার মতো কেউ হয় না। এখন যা একটু রেস্ট নে, তোর আব্বু আসুক দেখি কি বলে, পরে শপিং করতে যেতে হবে। আমার ফোনে একটা ফোন আসলো, তাকিয়ে দেখি তে আপু। তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলাম। এই জানিস, তোর আব্বু আমাদের বাসায় এসে বিয়ের কথা ফাইনাল করে গেছে। মানে? তোর মুখ নাই, কিছু বল। কি বলবো? যে মেয়ে হবু স্বামীকে তুই করে কথা বলে, তার সাথে কি কথা বলবো? ও তাই? আমার বাবুটার সাথে কিভাবে কথা বলবো? তুমি করে কথা বলবে, আর না হলে কিন্তু আমি আপনি বলবো। আচ্ছা বলবো। আম্মু বলেছে শপিং এ যেতে আমাদের, তুমি কি যাবে? যাবো না মানে? 1000 বার যাবো। আমার শাশুড়ি মা বলেছে যেহেতু যেতে তো হবেই। ওকে, রেডি হয়ে আসো। ফোনটা রেখে দিলাম, রেডি হয়ে নিলাম। তেও চলে আসলো, আমাকে ফোন করে বললো বাইরে আসতে। দুজনেই চলে গেলাম শপিং করতে। বাসায় এসে দেখি সমস্ত কাজিনরা চলে এসেছে, আর আমার কিছু বন্ধুরাও চলে আসলো। বুঝলাম এগুলো সবই আম্মুর কাজ, কিন্তু আমার বোনটা আসতে পারবে তো? গায়ে হলুদের কিছুক্ষণ পরেই আমাদের বিয়েটা হয়ে গেল। সাজসজ্জা বলতে শুধু আমাদের সাজানো হয়েছে, আর বাসর ঘরটা সাজানো হবে। এখন ছাদে দাঁড়িয়ে আছি বন্ধুদের সঙ্গে, তারা আমাকে কিছুতেই ছাড়ছে না। রাত প্রায় 11টা বাজে, তখন যাইতে দেয় আর বলে, আরে ভাই বিয়ে তো করলি, এখন তো ভুলে যাবি। এমনই হাসি ঠাট্টা চলছিল, তারপরে দেখি তে এত রাতে ছাদে এসেছে। এই শয়তানগুলো, তোরা এখানে কি করিস? আর তোরা জাঙ্কুকে এভাবে আটকে রাখছিস কেন? যা এখান থেকে, কাজ নেই। যাচ্ছি আপু। আর তুই এখানে কি করিস? খালি বন্ধুদের সাথে আড্ডা আর আড্ডা, তাই না? আজ থেকে তুই আমাকে টাচ করবি না, শয়তান একটা। বলেই চলে গেল। আমি তো যেতে চাইছিলাম, কিন্তু বন্ধুরাই তো যেতে দিল না। এখন আমি কি করব? আমি জলদি করে ঘরের দিকে পা বাড়ালাম, কিন্তু ঘরে ঢোকার আগেই, এই আহাম্মক, তোর কি কাণ্ড জ্ঞান কখনো হবে না? বউকে ঘরে একা রেখে বন্ধুদের সাথে আড্ডা দিস? যা যা ঘরে যা, দেখ কপালে কি আছে। আব্বু, দেখি কি আছে কপালে। পরে আমি ঘরের দরজার সামনে গেলাম, একটু হালকা করে দরজা খুলে দেখি বিছানা 2টা করা, একটা খাটে আর একটা নিচে। তাই আমি ভেতরে ঢুকে বললাম, এই নিচে বিছানা করছো কেন? কেন মানে? এখানে ঘুমানোর জন্যই বিছানা করা হয়েছে। না, তুমি আমার সাথে বিছানা শোবে, তুমি নিচে শুতে পারো না। হে মিস্টার, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। কিসের ভুল? আমি নিচে ঘুমাবো না, তুই ঘুমাবি। যা নিচে গিয়ে ঘুমিয়ে পড়। কি আবল তাবল কথা বলছো? তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথাটা একদম ঠিক আছে। তুই যা নিচে ঘুমা, আর খবরদার আমাকে ছুবি না বলে দিলাম। না, আমি নিচে ঘুমাবো না। আর তুমি আমার বউ, আমি তোমাকে ছোবো না তো কাকে ছোবো বলো? কাউকে ছোঁয়া লাগবে না, তুই নিচেই ঘুমাবি, আর আমাকেও ঘুমাতে দে। তুমি প্লিজ বোঝার চেষ্টা করো, আমি কোনোদিনও নিচে ঘুমাই না যে এখন ঘুমাবো। আগে ঘুমাসনি তো কি হয়েছে, এখন ঘুমা। বলেই তে আপু খাটে শুয়ে পড়লো, আর আমি কোনো কথা বলতে পারলাম না, তাই বাধ্য হয়ে নিচে শুয়ে পড়লাম। ধুর, ঘুম আসছে না, ভালোই লাগছে না। বাসর ঘরে কি কখনো এমন হয়? ও আল্লাহ, তুমি কই? একটা দড়ি ফেলো, আমি উপরে উঠে যাই। আর ভালো লাগে না, এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছি কখন বুঝতে পারিনি। সকালে ঘুম ভাঙতে দেখি আমি নড়তে পারছি না, তাই ভালো করে চোখটা খুলে দেখি তে আপু আমার উপর শুয়ে আছে। তাই আমি তাড়াতাড়ি উঠে পড়লাম, না জানি আবার বলে ফেলে কিনা যে আমি উঠেছি। তে আপুরও ঘুম ভেঙে গেল, আর উঠেই বলল, ওই তুই উঠলি কেন? না মানে তুমি আমার উপর শুয়ে আছো, আর ভুল করে যদি স্পর্শ করে ফেলি আর তোমার যদি সমস্যা হয়। এটা বলে আমি বাথরুমে ফ্রেশ হতে আসলাম। ওকে কোনো কথাই বলতে দিলাম না, আর কিছু বলার নাই। যে মেয়েটার স্বামীকে নিচে ঘুম পাড়াই, তার সাথে আমার কথাই নাই। আমার অনেক কষ্ট হয়েছে নিচে শুয়ে। আমার মনে হয় না তে আপু আমাকে ভালোবাসে বলে। যদি ভালোই বাসতো তাহলে এমন করতে পারতো না। আমি ফ্রেশ হয়ে ঘরে এসে দেখি তে আপু নেই, মনে হয় বাইরে গেছে। তাই আমিও আর খোঁজাখুঁজি না করে কলেজের ড্রেস পরে রেডি হয়ে বসার ঘরে গেলাম।
গিয়ে দেখি সবাই বসে আছে আর আমাকে কলেজ ড্রেস পরে দেখে বলে, কি রে তুই কি কলেজে যাবি? যাব। কেন, যেতে কি মানা আছে নাকি? মানা হবে কেন? বলছিলাম তুই কালকে বিয়ে করলি আর আজই কলেজে যাবি, তাই বলছিলাম। না আম্মু, আজই কলেজে যাব। আর বিয়ের জন্য আমার পড়ালেখা থেমে যাবে নাকি? আমি আমার মতোই চলবো। আচ্ছা বেশ, খেয়ে যা। না, আমি এখন খাবো না, একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে। আমি চলে আসলাম, কিন্তু তেয়াবুকে কিছুই বলিনি আর ওর দিকে তাকাইও নাই, তাকিয়ে লাভও নাই। কারণ রাতে যে কাজ করেছে এরপর আমার মনে হয় শুধু আমাকে কষ্ট দেওয়ার জন্যই বিয়ে করেছে। আমি কলেজে চলে আসলাম। যেই না কলেজে গেছি দেখি সবাই আমাকে ভূত দেখার মতো করে তাকিয়ে আছে। কি রে, এভাবে তাকিয়ে আছিস কেন? কি দেখিস? তুই কাল বিয়ে করলি আর আজ কলেজ? কেন আসতে পারি না মনে হয়? আসতে পারিস, কিন্তু এখন নতুন বিয়ে হয়েছে। কই তুই ভাবির সাথে মজা করবি কয়দিন, আর তুই কলেজে আসলি? তাই বলছি আমার ইচ্ছা, আমার যখন মন চাই কলেজে আসবো, যখন মন চাইবে না কলেজ থেকে চলে যাব। ওরা আর কিছুই বলো না, ওরা বুঝে গেছে আমার মন খারাপ, তাই এমন করছি। পরে আমি সব ক্লাসগুলো সেরে বের হলাম। যেখানে আমি হাফের বেশি ক্লাসই করি না, আজকে সবগুলো ক্লাস করেছি। আর ফোনটাও বন্ধ করে রেখেছি, কারণ আম্মু না হলে ডিস্টার্ব করবে বারবার খেয়ে না আসার জন্য। মনটা খারাপ, তাই চলে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে, যদি ভালো হয়। বেজে গেল 8টা। পরে মোবাইলটা খুলে দেখি মায়ের আর বাবার ফোন এসেছে 100টা, আর তেয়াপুর নাম্বার থেকে 150টার মতো। তাই আমি ভাবলাম বাসায় কিছু হয়েছে হয়তো, তাই তাড়াতাড়ি বাসায় রওনা দিলাম। হাঁটছি, এমন সময় দেখি তেয়াপুর ফোন আসছে। কলটা রিসিভ না করেই হাঁটা শুরু করলাম। কিছু দূর হাঁটতেই আম্মুর নাম্বার থেকে ফোন আসলো আবারও। আম্মু বলো। হারামজাদা, তুই সারাদিন ধরে বাসায় ফিরিস নাই, আর তোর ফোনটাও বন্ধ কেন? আম্মু, আমি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম, তাই দেরি হয়ে গেছে, আর ফোনটা এমনি বন্ধ করে রেখেছিলাম। তুই চুপচাপ তাড়াতাড়ি বাসায় আয়। যাচ্ছি, আমি বাসার কাছেই আছি। বাসায় এসে কলিং বেল দিতেই দরজা খুলে গেল। মনে হয় আমার জন্যই অপেক্ষা হচ্ছিল। ঘরের ভেতরে ঢুকে দেখি মা বাবা, তের মা বাবা সবাই বসে আছে, কিন্তু তে আপুকে দেখছি না কোথাও। আইছে রে আমার হারামজাদা, কি করছিলি এতক্ষণ? তুই জানিস ঘরের কি অবস্থা? কি হয়েছে ঘরে? তুই জানিস বৌমা এখনো কিচ্ছু খায়নি, সেই সকাল থেকে না খেয়ে আছে। ও কেন না খেয়ে আছে? তুই নাকি ওর সাথে রাগ করেছিস, তাই না খেয়ে আছে। আমি দেখছি বলে নিজের ঘরের কাছে আসলাম। দেখি গেট লাগানো, কয়েকবার টোকা দিলাম। আমার কণ্ঠ পেয়ে দরজা খুলে গেল। দরজা খুলতে দেরি, কিন্তু আমাকে টেনে নিতে দেরি হলো না। আমার সাইটের কলা ধরে টেনে নিয়ে দরজা লাগিয়ে দিল। তেয়া আপু আমাকে ভেতরে নিয়ে আমার সুন্দর গায়ের উপরে ভালোবাসার অত্যাচার শুরু করে দিল। কি হচ্ছেটা কি? আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। ছাড়ো, চুপ করে থাকো, বেশি কথা বলবে না। যা করছি করতে দাও। সারাদিন কষ্ট দিয়ে তো মন ভরেনি, একটু আদর করছি তাও ওনার সমস্যা। আমি কিভাবে কষ্ট দিয়েছি? তুমি তো আরামেই আছো তাই না? আর এখন কেন কান্না করছো? আমি কোথায় আরামে আছি? তুমি না থাকলে যে আমার ভালো লাগে না, তুমি কি জানো না? আর আমি জানি তুমি কেন এত রাগ করে আছো। তুমি সারাদিন মোবাইল কেন বন্ধ করে রেখেছিলে এটা বলো আগে। আমার ফোন আমি বন্ধ করেছি, এতে তোমার কি? তুমি নিচের মধ্যেই থাকো, আর আমি তোমার উপর রাগ করিনি। আর তুমি সারাদিন না খেয়ে আছো কেন? চাও খেয়ে নাও। আমি তোকে ছাড়া খাবো না, তুই আগে খা, তারপর আমি খাবো। জানি তুই আমার উপর রাগ করে আছিস। না খাইলে নাই খাবে, আমি তো খাবো না। আর আমি তোমার উপর কেন রাগ করতে যাব? তুমি তো কোনো অন্যায় করোনি, তাহলে রাগ করবো কেন? না, আমি কালকে তোমার উপর অন্যায় করেছি, দোষ করেছে তোমার বন্ধুরা, কিন্তু শাস্তি দিয়েছি তোমাকে। এর শাস্তির ফল তো আমি পাচ্ছি। আমি তো তোমাকে কিছু বলিনি যে তুমি শাস্তির ফল পাবে। আর তুমিও বা কখন আমাকে শাস্তি দিলে আমার তো মনে নেই। আমি জানি তুমি যা করো সব সঠিক কাজ করো, তুমি তো কোনো ভুল করতেই পারো না, সব ভুল তো আমি করি। দেখো সারাদিন অনেক কষ্ট দিয়েছো, প্লিজ আর কষ্ট দিও না, আমি আর নিতে পারছি না, প্লিজ আমাকে মাফ করে দাও। তুমি কোনো ভুল করো নাই, আমি ভুল করেছি। আর আমি তোমাকে এখন সারা দিনের সব ভুলের মাসুল দিব। আগে তুমি খাবার খাবে, তারপর আমি। কি মাসুল দিবে শুনি? যা করার করব, আগে খেয়ে নাও, তারপর বলবো, এর আগে নয়। চলো খাবার খাবো। আমার অনেক ক্ষুধা লেগেছে জাংকুক। না, আমি খাবো না। কেন খাবে না? আমি তো মাফ চেয়ে নিয়েছি, তাও খাবে না কেন? তুমি না খাইয়ে দিলে আমি খাবোই না। ও তাই বুঝি আমার পিচ্চি বয়টা আমার হাতে খাবে বুঝি? তারপর তে খাবার আনতে গেল। এত তাড়াতাড়ি মাফ করলাম কারণ বউটা তো আমার, আমি রাগ করলে আমারই ক্ষতি। যদি এখনো রাগ করে থাকি ভালোবাসা পাবো কেমনে? একটু পর দেখি 2টা প্লেট নিয়ে এসেছে, তাই বললাম, এই তুমি 2টো প্লেট এনেছো কেন? শুধু কি তুমি খাবে, আমি খাবো না? দুজনে একই প্লেটে খাবো, তুমি আমায় খাইয়ে দিবে আর আমি তোমায় খাইয়ে দিব। কি খাবে আমার হাতে? ও মা, বলতে দেরি হলো, ভাত এনে খাইয়ে দিতে দেরি হলো না।
পরে আমিও তেকে খাইয়ে দিলাম। তারপর তে বাড়ির সব কাজ করে রাত 10টার দিকে ঘরে আসলো। আমি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু উনি এসে টানাটানি শুরু করে দিলেন। এই ওঠো ওঠো বলছি। আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো, তাই বললাম, ও আচ্ছা, আমি তো ভুলেই গেছিলাম তুমি খাটে শোবে আর আমি নিচে। কি বললি? তুই নিচে শুবি মানে? তুই এখানে আমার পাশে ঘুমাবি। যদি আমাকে ছাড়া অন্য জায়গায় শোস, তাহলে কিন্তু তোর খবর খারাপ করে ছাড়বো। আচ্ছা ঠিক আছে, ভালো করে বললেই তো হয়, এত ভয় দেখাও কেন? আমি তো তোমায় ছাড়া ঘুমাবোই না, শুধু একটু দুষ্টুমি করছিলাম, তাই আর কি। এখন শুয়ে পড়ো, আমি লাইট বন্ধ করে দিয়ে আসছি। তে লাইট বন্ধ করে দিয়ে ডিম লাইট আলো জ্বালিয়ে দিল। কি রোমান্টিক সমবায়! লাল ডিম লাইটের আলোতে তে আপুকে একদম পরীর চেয়েও সুন্দর লাগছে। এসে আমার বুকের ওপর শুয়ে পড়ে। কি দেখছে এমন করে? আমার পরীর চেয়েও সুন্দর বউকে দেখছি। শুধু কি দেখেই যাবে নাকি কিছু করবে? আর কি করব? না, কিছু করা লাগবে না, তুমি ঘুমাও বলেই আমার বুক থেকে বালিশে সরে গেল। এই, আমি তো মজা করছিলাম, তুমি কি রাগ করলে? ওকে জোর করে আমার বুকের কাছে টেনে নিয়ে আসলাম। ছাড়ো ছাড়ো আমায়। না, ছাড়বো না, আমি আমার বউকে ধরেছি, তোমার কি? তাই তো। আচ্ছা, একটা কথা রাখবে? কি কথা বলো? আমি দরকার পড়লে তোমার সব কথা জীবন দিয়ে রাখার চেষ্টা করব। জীবন দেওয়া লাগবে না, শুধু ভালোবাসা দিলেই চলবে। কি কথা বলো? আমার না একটা বেবি লাগবে তোমার মতো। তাই বুঝি? তার জন্য কি করা লাগে? কেন, তুমি মনে হয় জানো না? আমি তো পিচ্চি মানুষ, আমি কি করে জানবো? তুমি আমার থেকে বড়, তুমি শিখিয়ে দাও। তাই বুঝি আমার পিচ্চি বর? তাই তো, আর কিছুই বলতে পারলাম না, তার আগে ইতিহাস গড়া শুরু হয়ে গেছে। সকালে ঘুম ভাঙার পর দেখি তে আমার বুকের ওপর নেই। তাহলে গেল কই? ওই তো বাথরুম থেকে গুনগুন আওয়াজ আসছে, তার মানে বাথরুমেই আছে। তাহলে বোধহয় গোসল করতে গেছে। তাই আমি আবার ঘুমিয়ে পড়লাম, কারণ যতক্ষণ পর্যন্ত তে আমাকে ডাক না দিবে আমি তো উঠবো না। একটু পর বাথরুমের দরজা খোলার শব্দ পেলাম। তাড়াতাড়ি আবারও শুয়ে পড়লাম। চোখ হালকা খুলে দেখি তে আপুর ড্রেসিং টেবিলের সামনে বসে সাজছে, কিন্তু মনে হয় সাজায় মন দিতে পারছে না। একটু পরে আমার কাছে আসতে লাগলো, তাই আমি আবারও চোখ বন্ধ করে ফেললাম। আমার কাছে এসে আমার কানের ভেতর মনে হয় ওর চুলগুলো দিয়ে সুরসুরি দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ও তো জানে না আমার সুরসুরি নেই, তাই দিয়েও লাভ নেই। একটু পর দেখি তে ঠোঁটটা আমার কাছে নিয়ে আসছে, তাই আমিও সুযোগে ঠোঁটটা এগিয়ে দিলাম। ওরে দুষ্টু বর, জেগে জেগে মজা নেওয়া হচ্ছে তাই না? তো কি করব? ঘুম থেকে উঠে দেখি তুমি নেই, পরে দেখি বাথরুম থেকে বের হচ্ছ, তাই ভাবলাম একটু দুষ্টামি করি, যদি ভালো কিছু পাওয়া যায়। তাই নাকি? তো কি ভালো হয়েছে শুনি? এই যে নিজের সুন্দর গোলাপের মতো ঠোঁটটা আমার ঠোঁটে স্পর্শ করালে, এটাই তো সুন্দর। ছি ছি ছি, একদম শরম নেই তোমার। শরম থাকলে কি আপুর সাথে প্রেম করতাম? আপু বলবা না, নইলে খেয়ে ফেলবো কিন্তু। আচ্ছা, লবণ মরিচ নিয়ে আসো আর খাওয়া শুরু করো। লবণ মরিচ লাগবে না, এমনিতেই কাঁচা খেয়ে ফেলবো। ছি ছি, তোমার একটু ঘৃণা নেই? তুমি কাঁচাই খাবে? তোমাকে কাঁচা খাবো না রেঁধে সেটা আমার ব্যাপার। আচ্ছা খেও, শুধু বলো কোথায় থেকে খাওয়া শুরু করবে। বলছি না এটা আমার ব্যাপার, তুমি চুপ থাকো আর রেডি হয়ে নাও, একসাথে কলেজে যাব। ড্রেস পরে রেডি হয়ে খাবার খেতে গেলাম, গিয়ে দেখি সবাই টেবিলে বসে আছে, মনে হয় আমার জন্যই অপেক্ষা হচ্ছে, তাই আমিও ওদের সাথে যোগ হলাম। খাবার খাচ্ছি, এমন সময় তে আপু আমার পায়ে একটা চিমটি কাটলো। সাথে সাথে চিৎকার দিয়ে উঠলাম। কি হয়েছে, এভাবে চিৎকার দিস কেন? না আম্মু, কিছু না। আসলে আম্মু মনে হয় ওকে মশা কামড় দিয়েছে। আম্মু, অনেক বড় মশা। বুঝলাম, চুপচাপ খা। আমি আর কথা না বলে খেতে লাগলাম। আমাদের সবাইকে তে আপু খাবার বাড়ছে, তখন আমি বললাম, তুমিও আমাদের সাথে খেয়ে নাও। না, তোমরা খাও, আমি পরে খাচ্ছি। না মা, তুইও বস, তুইও খেয়ে নে। কি করে খাবো, হাতটা কেটে গেছে তো। হাত কেটে গেছে? কি করে? তাই তো, কিভাবে কেটেছে? রান্নাঘরে পেঁয়াজ কাটতে গিয়ে একটু সাবধানে কাজ করতে পারো না? এই জাঙ্গুক, তুই ওকে খাইয়ে দে। পরে আমি তে আপুকে খাইয়ে দিলাম। দেখলাম তে আমাকে চোখ মারলো, বুঝলাম হাত কাটেনি। আমার হাতে খাওয়ার জন্য এত নাটক। পেয়ে গেল রেডি হতে, আর আমি সোফায় বসে মোবাইল টিপতে থাকি। একটু পরে আসলে আমি ওকে নিয়ে কলেজের দিকে হাঁটা শুরু করলাম। এই জাঙ্গুক, রিকশা ডাকো, আমি হাঁটতে পারবো না। আচ্ছা বেশ। পরে রিকশায় উঠে আমি আর তে কলেজে যাওয়া শুরু করলাম। আমি তের হাতের দিকে তাকিয়ে আছি, অনেক ইচ্ছা করছে হাতটা ধরতে, কিন্তু সাহসে পারছি না। আমার তাকিয়ে থাকা দেখে তে নিচেই আমার হাত ধরলো। তোমার এত লজ্জা কেন নিজের বউয়ের কাছে? আমি কিছু না বলে একটা মুচকি হাসি দিলাম। কলেজে আসলাম আর তে আমায় বলল, ওই একদম সোজা ক্লাসে চলে যাবা, আর খবরদার কোনো মেয়ের দিকে তাকাবে না। তাকিয়েছো তো, তোমার খবর আছে। ঘরে যদি তোমার মতো সুন্দরী একটা মিষ্টি বউ থাকে, তাহলে কি কেউ অন্য মেয়ের দিকে তাকাবে?
জানি তুমি কেমন, মেয়ে দেখলে লুচ্চাগিরি করে, সে নাকি মেয়েদের দিকে তাকায় না। এটা তুমি কি বললা? আমি লুচ্চা? লুচ্চা নয় তো কি। আর কথা বলো না, যাও ক্লাসে, আমার দেরি হয়ে যাচ্ছে। ক্লাসে গিয়ে বন্ধুদের সাথে বসলাম, আড্ডা দিতে লাগলাম। পরে ক্লাসে স্যার আসাই আর বেশি আড্ডা না দিয়ে ক্লাসে মন দিলাম। কিন্তু কিছুতেই মন বসছে না ক্লাসে। বারবার কাল রাতের ইতিহাসের কথা মনে পড়ছে। ক্যাম্পাসে গিয়ে দেখি তে আপু দাঁড়িয়ে আছে আর কার সাথে যেন কথা বলছে। সেটা দেখার জন্য একটু সামনে এগিয়ে গিয়ে চেষ্টা করলাম দেখার। এ কি, এ তো শুভ ভাইয়া। ইনি তো তে আপুর সাথেই পড়েন। একটু সামনে গিয়ে দেখি কি বলে ওরা। প্লিজ তে, একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে অনেক ভালোবাসি, তাতে আমার কি? আর তোমাকে ভালোবাসি না আমি। তুমি এটা জানো যে আমি জাঙ্কুকে ভালোবাসি। আরে ও তো পিচ্চি ছেলে, ওকে তুমি কিভাবে ভালোবাসো? জাঙ্কুক ছোট হোক আর বড় হোক, তাতে তোমার কি? আমি ওকে ভালোবাসি, এটাই সত্য। আর ও যে আমার স্বামী, এটা জানো কি? আর যদি আমার স্বামী সম্পর্কে একটা খারাপ কথা বলো, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। একটা পিচ্চি ছেলেকে তুমি বিয়ে করেছো? আমার মতো হ্যান্ডসাম ছেলেকে বাদ দিয়ে? ওকে তোমার সাথে মানায় না, তোমাকে শুধু আমার সাথেই মানাইতে। তে সঙ্গে সঙ্গে শুভর গালে ঠাস ঠাস দুইটা ধরিয়ে দিল। সেটা দেখে তো আমি পুরোই শক। তোর কাছ থেকে শিখতে হবে আমার সাথে কাকে মানাই আর মানাই না। জানোয়ার একটা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আর যদি দেখি আমার সামনে তোকে, ওই দিনই তোকে শেষ করে ফেলবো। এই বলে তে চলে আসতে লাগলো। আর শুভ তে আপুর হাত ধরলো। তা দেখে আমার মাথা গরম হয়ে গেছে। তাই আমি গিয়ে বললাম, শুভ ভাইয়া হাতটা ছাড়েন। আয়েশা পড়েছে তোমার পিচ্চি বর। পিচ্চি হলেও ভালো আছি, আপনার মতো লম্পট না যে অন্যের বউয়ের হাত ধরে টানাটানি করব। তাই বলছি ওর হাতটা ছাড়েন। যদি না ছাড়ি তো কি করবি তুই? আর কিছুই বললাম না, ডাইরেক্ট গেলাম মেন পয়েন্টে লাথি দিলাম। আর মনে হয় না বাবা হতে পারবে বলে। শুভ ভাইয়ার তো ভবিষ্যৎ অন্ধকারই করে দিলাম। আর ভবিষ্যতে কোনো মেয়ের সাথে কিছু করার আগে 1 কোটি বার ভাববে। আমি তেকে নিয়ে চলে আসলাম। তে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। বাসায় এসে আমি কোনো কথা না বলে ঘরে বাথরুমে ঢুকে গেলাম। শরীরে পানি ঢালার পর দেখি আমি কাপড় নিয়ে আসি নাই। তাই আম্মুকে হাঁক দিয়ে বললাম কাপড় দিয়ে যাওয়ার জন্য। কে জানি ঘরে আসলো বুঝলাম না, কিন্তু তাও বললাম আমি তো কাপড়ই আনি নাই। আলমারি খোলার শব্দ পেলাম, কিন্তু বাইরে তাকাতে পারছি না লজ্জার কারণে। একটু পরে কে যেন আমার বাথরুমের দরজায় টোকা দিচ্ছে। দরজা খুলে দেখি, আরে এ তো তে। তাই ওকে ভেতরে টেনে নিয়ে আসলাম। এই কি করছো তুমি? ছাড়ো, ভিজে যাবো তো। ভিজলে কিচ্ছু হবে না, এখন তুমি আমার সাথে গোসল করবে। আর আমি? ছি ছি, কি বাজে হাসি দিলা তুমি। আচ্ছা গোসল করবো ঠিক আছে, কিন্তু আমি তো কাপড়ই নিয়ে আসি নাই। আগে আমি কাপড় নিয়ে আসি, তারপর একসাথে গোসল করব। আমি তোমাকে বিশ্বাস করি না, তুমি এখনই আমার সাথে গোসল করবে। পরে আমি পানি ট্যাপ ছেড়ে দিলাম, দুজনে ভিজে গেলাম। পরে বউ পাশে থাকলে যা হয় তাই আমিও করলাম। এইভাবেই আমাদের দিনকাল চলতে লাগলো, হাসি কান্না দুষ্টুমির মধ্য দিয়ে। কয়েক মাসের মতো হবে। এরপর একদিন দেখি তে বমি করছে আর মাথা ঘুরে পড়ে গেল। আমি তা দেখে ভয় পেয়ে গেলাম। সাথে সাথে ডাক্তার আনা হলো। তের বাবা মা সবাই আসলো। পরে ডাক্তার চেক আপ করে যা বললো তা শুনে আমি তো এত খুশি হয়েছি যা বলার মতো না। আমি নাকি বাবা হব। এটা শুনে কোন বাবারই মাথা ঠিক থাকে? সবার সামনেই তেকে কোলে তুলে ঘুরতে লাগলাম। আর তে আপু তো লজ্জায় লাল হয়ে গেছে। যখন আমার হুঁশ ফিরলো তখন আমি ওকে ছেড়ে দিলাম। পরে বাবা আমাকে মিষ্টি আনতে পাঠালো। আমি মিষ্টি এনে দেখি আমার বাসায় আমাদের আত্মীয় স্বজন ভরে গেছে। আমার আর তের বন্ধু বান্ধবীরাও এসেছে। তের সাথে গল্প করছে তারা। আমাকে মিষ্টি হাতে নিয়ে দেখে সবাই ফকিরের মতো ঝাঁপিয়ে পড়ছে। মনে হয় কত কাল মিষ্টি খায় না। সারা সবগুলো ফকির মনে হয়। খাওয়া দাওয়া গল্প মস্তি শেষ করে সবাই যে যার বাসায় ফিরে গেল। আর আমি তেকে নিয়ে ব্যস্ত হয়ে রইলাম। তের প্রতি আমার পরিবারের যত্ন বেড়ে গেল। তাকে কোনো প্রকার কাজই করতে দেওয়া হয় না। আমার ইন্টার পরীক্ষা শেষ হয়ে গেল। রেজাল্টে অতটা ভালো করতে পারি নাই, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবো। আমার পরীক্ষার সময় তে আপু আমাকে অনেক সাহায্য করেছে। আমি একটুও ফাঁকি দিলে আমার কান ধরে পড়াইছে। আর আজকে তে আপুর কষ্টের ফল পাইলাম। এভাবে আরো কয়েক মাস কেটে গেল। আমি কলেজে গিয়েছিলাম। বাসায় ফিরতেই মা জিজ্ঞাসা করলো, এই তোর তের সাথে কি হয়েছে? কই কিছু হয়নি তো। তাহলে সকাল থেকে না খেয়ে আছে কেন? এই অবস্থায় না খেয়ে থাকলে তো ক্ষতি হয়ে যেতে পারে। তুমি খাবার পাঠিয়ে দাও, আমি দেখছি কি হয়েছে। আমি আমার রুমে গিয়ে দেখি তে বসে কাঁদছে। আমি কাঁধে হাত দিতেই হাতটা সরিয়ে দিল। আমায় একদম টাচ করবি না। কেন, কি হয়েছে? আমি তো পুরনো হয়ে গেছি, তাই আবার আরেকজনকে পেয়ে গেছিস। আরে এসব কি বাজে কথা বলছো? আমি আবার কাকে পেয়েছি? তাহলে এসব কি? তারপর আমাকে কিছু এসএমএস দেখালো। তা দেখি তো আমার মাথায় হাত পড়ে গেল। আরে এ তো আমার এক বান্ধবী। ও নিশ্চয়ই তোমার সাথে মজা করছে। দেখো, আমি বিশ্বাস করি না। ওয়েট, আমি তোমাকে প্রমাণ দেখাচ্ছি।
তারপর আমি জেনির নাম্বারে কল করলাম। ওই তুই কি করেছিস? আরে আমি তো মজা করছিলাম। তোর মজা আমার জন্য এখন সাজা হয়ে গেছে। আচ্ছা তুই ভাবিকে ফোনটা দে। তারপর আমি থেকে ফোন দিলাম। জেনি যে কি বললো কিছু শুনলাম না। সরি, আমার ভুল হয়ে গেছে। আরে চুপ করে আছো যে? বললাম তো সরি। আজ বুঝেছি তুমি আমাকে কতটা ভালোবাসো। এর মধ্যে মা খাবার দিয়ে চলে গেল। আমাকে খাইয়ে দিবে না? আবারও চুপ। এবার কথা না বললে কিন্তু আমি ওই দূর আকাশে চলে যাব। কথাটা শোনা মাত্রই আমি জড়িয়ে ধরলাম তাকে। ভুল করো, হাজারো ভুল, কিন্তু ছেড়ে যাওয়ার কথা বলো না, তাহলে যে আমি বাঁচবো না। এতটা ভালোবাসো আমায়, নিজের থেকেও বেশি। তারপর আমি তাকে খাইয়ে দিলাম। ধীরে ধীরে ডেলিভারির দিন ঘনিয়ে আসতে লাগলো। আর মনে হতে লাগলো আমি তাকে হারিয়ে ফেলবো না তো। আজকে তের ডেলিভারি হবে, না জানি কি হয়। আল্লাহ তুমি দেখো আমার সন্তান আর তের যেন কিচ্ছু না হয়। আজ যেন ভয়টা আরো বেশি করছে। এখনো ডেলিভারি শেষ হয়নি। কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এসে বলল, শুভকামনা জিয়ন জাংকুক, আপনার মেয়ে সন্তান হয়েছে। আমি তো শুনে কেঁদে দিয়েছি খুশিতে। পরে চোখ মুছে বললাম, তে কেমন আছে? তেইহু ম্যাডামও সুস্থ আছেন, তবে জ্ঞান ফিরে আসেনি। জ্ঞান আসলে সবাই দেখতে পারবেন। ডক্টর চলে গেলেন। সবাই আমার মেয়ের কাছে গেল, সাথে আমিও গেলাম। আমার মেয়ে দেখি একদম ওর মায়ের মতোই হচ্ছে। পরে সবাই আমার মেয়েকে নিয়ে তের কাছে গেল, সাথে আমিও আছি। তের কাছে গিয়ে প্রথমে আমি ওর কপালে একটা চুমু দিলাম। সবাই যে যার মতো চলে গেল। আমি আমার মেয়েকে তের কোলে দিলাম। মেয়েকে পেয়ে তের চোখ দিয়ে পানি পড়ে গেল। আমি ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, আরে পাগলি কাঁদে না, আমাদের মেয়ে তো, এতে কাঁদার কি আছে? আমি কই কাঁদছি, শুধু অবাধ্য পানি বেরিয়ে আসছে আনন্দে। আমি হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারছি না, তাই আমি আর কিছুই বললাম না। তেকে রিলিজ করে দিল, কারণ বেশি কিছু তো তেমন হয়নি, তাই জলদি ছুটি দিল। তে আর আমার মেয়েকে পেয়ে বাড়ির সবাইয়ের আনন্দের সীমা নাই।